আমরা আগের দিন যে আলোচনাটা করেছিলাম রুদ্রাক্ষের ওপরে, সেখানে বিষয়গুলো ছিল যে রুদ্রাক্ষ কারা ধারণ করতে পারে, কেন ধারণ করবে, এবং দেহের কোন কোন অংশে, কোন কোন অঙ্গে কতগুলো করে রুদ্রাক্ষ আমরা ধারণ করব এবং তার ফলাফল, এই বিষয় নিয়ে আজকে আরেকটু সেই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাব। রুদ্রাক্ষ মালা এবং রুদ্রাক্ষ বীজ নিয়ে আরও বেশ কিছু কথা হবে, এবং তার সাথে জপ এবং জপের প্রসঙ্গও আসবে, যেহেতু রুদ্রাক্ষ মালায় সাধারণত আমরা জপ করে থাকি, সেই প্রসঙ্গগুলোও আসবে। তো আলোচনাটা শুরু করা যাক আজকে। প্রথম প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে যে আজকে একদম প্রথম ভিডিওতে আমরা একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, যখন রুদ্রাক্ষর শ্রেষ্ঠত্ব বা রুদ্রাক্ষর মহত্ব নিয়ে কথা হয়েছিল। তো তাতে দেবী ভাগবত পুরাণের একটা প্রসঙ্গ বা একটা লেখা উল্লেখ করেছিলাম আমি। সেটা হচ্ছে যে পুরুষের মধ্যে যেমন বিষ্ণু, গ্রহগণের মধ্যে যেমন রবি, নদীদিগের মধ্যে যেমন গঙ্গা, দেবদিগের মধ্যে যেমন ঈশ্বর, দেবী দিগের মধ্যে যেমন গৌরী, তেমনি মালাসমূহের মধ্যে কিন্তু রুদ্রাক্ষই প্রধান। তো এই একটা সেন্টেন্সে বা একটা বাক্যে রুদ্রাক্ষের মাহাত্ম্য বা রুদ্রাক্ষ মালার মাহাত্ম্য কিন্তু প্রায় অনেকটাই আমরা পেয়ে যাই এই একটা কমপ্লিট সেন্টেন্স থেকে, যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু রুদ্রাক্ষের মালা। যত রকমের মালা আমরা পাই, এই মালাগুলোর প্রয়োগ আমরা কি কারণে করে থাকি? মালা কেউ সাধারণত এমনি ধারণ করার জন্য পড়ে থাকে, আর কেউ পড়ে থাকে হচ্ছে বা ব্যবহার করে থাকে জপের কারণে। তো ধারণ করার মালা এবং জপের মালার ফরমেশনটা যেটা যেভাবে তৈরি হয়, তার মধ্যেও কিছু তফাৎ ফের আছে। এবং এখানে একটা জিনিস খুব উল্লেখযোগ্যভাবে বলার, যে আমরা যে মালাটা, সেটা স্ফটিক দিয়ে তৈরি হোক, সেটা পদ্মবীজের মালা হোক, সেটা রুদ্রাক্ষের মালা হোক, সেটা অন্য যে কোনো জিনিসের মালা হোক, যে কোনো দ্রব্যের মালা হোক, সেই মালার যদি আমরা জপের এবং ধারণের জন্য প্রয়োগ করতে চাই, তো দুটো কিন্তু আলাদা আলাদা মালা হতে হবে। যে মালাটি আমি ধারণ করব সেই মালায় কিন্তু জপ করা যাবে না, আবার যে মালাটি আমি জপ করব সেই মালা কিন্তু ধারণ করে থাকা যাবে না। কারণ এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যে মালাতে আমি জপ করব সেই মালাতে আমাকে যে দেব বা দেবীর জপ করছি, তার ইষ্টমন্ত্র জপ করছি, তার প্রাণ প্রতিষ্ঠা কিন্তু সেই মালায় করতে হবে। অতএব আমি সেই মালা কিন্তু সর্বক্ষণ ধারণ করে রাখার জন্য নয়, শুধুমাত্র সেটা কিন্তু প্রয়োগ হবে জপের পারপাসেই, জপের সময়। তো প্রথমেই এটা ক্লিয়ার হয়ে গেল তাহলে, যে ধারণের মালা আর জপের মালা কিন্তু পুরোপুরি আলাদা। ফরমেশনটা অনেক সময় হয়তো একই রকমের হতে পারে, যেরকমভাবে গাঁথা হয়, কিন্তু এই দুটো কিন্তু আলাদা আলাদা হতে হবে সব সময়ের জন্যে। তো এবার আসি যে রুদ্রাক্ষের মালা যে আমি বানাবো বা তৈরি করব, সেই মালাতে এর আগে আমি বলেছিলাম যে বিভিন্ন কম্বিনেশন হতে পারে, 27টা হতে পারে, 54+1 হতে পারে, 108+1, এইভাবে হতে পারে। তো এই যে মালা, এই মালাটি তৈরি করা, যখন রুদ্রাক্ষ দিয়ে আমি যখন সেই মালাটি তৈরি করব, সেই মালাটি আমি যখন বাজার থেকে কিনে আনছি, সেই মালাটির প্রথম কাজ হচ্ছে আমাকে সেই মালার বিডগুলোকে সমস্ত আলাদা আলাদা করে খুলে ফেলা। কারণ মালায় যেভাবে গ্রন্থি দেওয়া অবস্থায় আমরা বাজার থেকে কিনে আনি, সেগুলো কিন্তু সঠিকভাবে গ্রন্থি দেওয়া থাকে না, যেটা এর আগে আমি উল্লেখ করেছিলাম, যে তার মুখের সাথে মুখ এবং পুচ্ছের সাথে পুচ্ছ, এইভাবে কিন্তু গ্রন্থি দিয়ে মালা তৈরি হওয়া রেডিমেডভাবে পাওয়া যায় না। সেই কারণে আমাদেরকে কিন্তু সেই প্রত্যেকটি বিড আলাদা করে খুলিয়ে যারা মালা গাঁথে তাদেরকে দিয়ে কিন্তু আমাদেরকে মালাটি আবার পুনরায় গাঁথাতে হবে, এবং ভালো এবং মজবুত সুতো দিয়ে গাঁথাতে হবে, যাতে সেই মালাটাই কোনোভাবে ছিঁড়ে না যায় জপের সময় বা পুজোর প্রয়োগের সময়। তো এইটা হচ্ছে প্রথম ব্যাপার, যে আমি যখন মালাটি কিনে আনবো, জপের শুরু করার আগে বা ব্যবহার শুরু করার আগে, সে আমি পড়ি আর জপের জন্যই ব্যবহার করি, আমাকে কিন্তু মালাটিকে আগে পুরোপুরি রিস্ট্রাকচার করতে হবে। আদারওয়াইজ ওই কেনা মালাতে পড়ে থেকে কিন্তু সেই এফেক্টটা আসবে না। তার কারণ হচ্ছে রুদ্রাক্ষ হচ্ছে এক ধরনের ক্যাপাসিটারের মতন কাজ করে। এই যে আমি পুচ্ছ এবং মুখ, এই দুটো জিনিস বলছি, এই দুটো কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জকে রিলিজ করে। তো প্লাস প্লাস মাইনাস মাইনাস, এইভাবে কিন্তু ফরমেশনটা হবে পুরো মালাটার মধ্যে। তবেই কিন্তু সেই মালাটা সেই এনার্জিটা রিলিজ করবে, যেটা আমি তার কাছ থেকে চাইছি।
ঠিক আছে। এইবার আসছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি একটা মালা, রুদ্রাক্ষের মালা আমি দোকান থেকে কিনে আনলাম, সেটিকে আমি গাঁথালাম, গাঁথিয়ে বাড়ি নিয়ে আসলাম। এরপরে কি করণীয়? এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সেই রুদ্রাক্ষর মালাটা যখনই আমি নিয়ে আসছি, আমি পুজো যেদিনকে থেকে ঠিক করছি যে আমি আগামীকাল থেকে সেই মালাটিকে ধারণ করার জন্য ব্যবহার করব বা আমি জপের জন্য প্রয়োগ করব, সেই দুটোর জন্যেই কিন্তু সেই মালাটির আগে একটা কন্ডিশনিং প্রয়োজন। শোধন তো অবশ্যই, কিন্তু তার আগেও একটা কন্ডিশনিং প্রয়োজন। কেন? কারণ সেই মালাটি, সেই বীজটি যখন গাছ থেকে পাড়া হয়েছে সেটা আমি জানি না কতদিন আগে, কত মাস আগে, কত বছর আগে, এবং সেই মালাটি যে দোকান থেকে বা যার কাছ থেকে আমি নিয়ে আসছি, কিনে নিয়ে আসছি, সেও তার কাছে কতদিন রেখে দিয়েছে আমার কোনো আইডিয়া নেই। সেই কারণের জন্য আগে যেটা করতে হবে, যেহেতু এটি একটি মানে তার মধ্যে একটা প্রাণ যেহেতু থাকে, এটা একটি জীবন্ত জিনিস, তাহলে তার একটা কন্ডিশনিংয়েরও প্রয়োজন আছে। তার জল, হাওয়া, বাতাস সবটারই একটা প্রয়োজনীয়তা আছে। তো ফলে আমাকে যেটা করতে হবে, আমাকে তার আগে কন্ডিশনিংটা করতে হবে। সেই কন্ডিশনিংটা আমরা কি করে করতে পারি? সেই কন্ডিশনিংটা জেনারেলি অনেকে করে যেটা, গরুর দুধ, সেই দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেয় বেশ কিছুদিন। তারপরে গাওয়া ঘি, সেই গাওয়া ঘির মধ্যে ভিজিয়ে রেখে দেয় বেশ কিছুদিন। তারপরে সেটাকে পরিষ্কার শুদ্ধ জলে ধুয়ে নিয়ে মুছে তার শোধন প্রক্রিয়া করে সেটা ব্যবহার করতে পারে। আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা যে সর্ষের তেল বা অলিভ অয়েল, এই ধরনের কোনো যদি তেল পাই, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একরকম তেলে আমরা কিন্তু চেষ্টা করব যতটা বেশি আমরা ভেজাতে পারি, তাতে কিন্তু সেই জিনিসটা আরও বেশি তার আয়ুটা বৃদ্ধি পাবে। কারণ এর স্ট্রাকচারটা হচ্ছে একটা কাঠ ধরনের জিনিস, তো সেটা যতটা ময়েশ্চার টেনে নেবে তার ভেতরে, তত কিন্তু সেই ভেতরের জিনিসগুলো ভালো থাকবে, ইনট্যাক্ট থাকবে, এবং ফেটে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে যখন আমরা ব্যবহার করব। তো সেই কারণে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা তার কন্ডিশনিংটা প্রপারলি করি। তো আগে আমরা সেই জিনিসটা যখন বাজার থেকে কিনে নিয়ে আসছি, আমরা আগে সেই জিনিসটাকে ব্যবহার শুরু না করে আমরা কিছুদিন অন্তত, খুব ভালো হয় যদি অন্তত আমরা 21 দিন মতন সময় পাই, তাহলে সেই জিনিসটাকে অন্তত সর্ষের তেল বা অলিভ অয়েলে ভিজিয়ে রাখা, একদম মানে চুবিয়ে রাখা, যেটাকে বলে, সেইভাবে ভিজিয়ে রাখা। তাতে কি হবে, সেই জিনিসটা যতটা পরিমাণ তেল টানার সে টেনে নেবে, এবং আগামী অনেকগুলো বছর কিন্তু আমরা নিশ্চিন্ত সেই জিনিসটা ফাটা ভাঙার থেকে। কারণ ময়েশ্চার লস হলেই কিন্তু সেই জিনিসটাতে ক্র্যাক আসতে বাধ্য। এইবার যখন আমরা সেই জিনিসটাকে তেল বা ওই ধরনের কন্ডিশনিং করে নিলাম, করে এবার আমি যখন ঠিক করছি বা স্থির করছি যে আজকে, আগামীকাল থেকে বা আগামী পরশু থেকে আমি সেটাকে আমার জপের কাজে বা আমার ধারণের জন্য আমি ব্যবহার করতে শুরু করব, সেই সময় সেই জিনিসটাকে বের করে নিয়ে পঞ্চগব্য দিয়ে, পঞ্চামৃত দিয়ে শোধন করে তারপরে সেটাকে ব্যবহারের জন্য নিয়ে আসা। এবং এই জিনিসটা আরও এই কারণে বলা, কারণ সামনেই শিবরাত্রি আসছে। শিবরাত্রি কিন্তু রুদ্রাক্ষ ধারণের জন্য অন্যতম শ্রেষ্ঠ দিন। শ্রাবণ মাসের পরে এই শিবরাত্রি, মহাশিবরাত্রি, শিবরাত্রি প্রত্যেক মাসেই একটা করে হয়, চতুর্দশী যে তিথিটা পড়ে সেখানে শিবরাত্রি থাকে, কিন্তু এটা হচ্ছে মহাশিবরাত্রি। তো সেই মহাশিবরাত্রির যে দিনটি বা যে রাত্রিটি, সেইটি কিন্তু আদর্শ দিন রুদ্রাক্ষ ধারণের পক্ষে, বা যাদের কাছে, যারা অলরেডি ধারণ করে আছেন, তাদের সেই দিনকে সেই জিনিসটাকে আরও চার্জ আপ করার ক্ষেত্রে। তো সেই জন্যে আজ এই সময়টা আমরা যতটুকু সময় আমাদের হাতে আছে, যারা যারা আমরা মনে করছি যে আমরা নতুন করে রুদ্রাক্ষ ধারণ করব, সেটা একটা সিঙ্গেল বীজ হতে পারে বা একটা মালা হতে পারে, তারা এই সময়টা কিন্তু এই জিনিসটাকে প্রকিওর করে বা আনানোর ব্যবস্থা করে বা কিনে আমরা যে যে যার যেটা প্রয়োজন বা যার যেটা ইচ্ছে সেইভাবে প্রয়োজন মানে নিয়ে এসে কিন্তু সেটাকে আগে কন্ডিশনিং করার দরকার। আদারওয়াইজ কিন্তু দুমদারাক্কা এসে আমি জিনিসটাকে নিয়ে ব্যবহার শুরু করে দিলাম, কিছুদিন পরে সেটা নষ্ট হলেও হয়ে যেতে পারে। সেই ময়েশ্চারটা বা সেই জিনিসটা যদি তার মধ্যে রিটেইনড না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। এবার আসি একটা প্রসঙ্গে, যে যখন কোনো সময় আমাদের যদি মনে হয় যে আমরা রুদ্রাক্ষ কদিনের জন্য খুলে রাখতে হবে বা রেখে যাচ্ছি, যে সময়টা আমি রুদ্রাক্ষ পড়তে পারছি না, এরকম কোনো যদি কারণ হয়, যে কোনো কারণের জন্য, কোনো অসুবিধার জন্য হতে পারে, সেই সময় সব থেকে ভালো হচ্ছে সেই রুদ্রাক্ষটিকে একটি প্লাস্টিকের প্যাকেটে প্যাক করে আমরা ফ্রিজে রেখে দেবো। কারণ কারণটা এটাই যে সেখানে একটা ময়েশ্চার সে পাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমি নেপালের রেফারেন্সে বলি বা বিভিন্ন জায়গায় যেখানে রুদ্রাক্ষের গাছ আছে, সেগুলো এত যে হাই অল্টিটিউডে গ্রো করে, যেখানে তৈরি হয়, মানে যেখানে সেই গাছগুলো আছে, সেই জায়গাটার
প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সেই রকমই একটা ঠান্ডা এনভায়রনমেন্ট সেখানে কিন্তু থাকে, যে কারণে সেই বীজগুলোর মধ্যে সেই আমরা ইয়েটা পাই, গুণাগুণটা পাই। তো সেই বীজটার সেই ময়েশ্চার রিটেনশনটাকে আমাকে ধরে রাখতে গেলে সবথেকে ভালো হচ্ছে আমার ফ্রিজের মধ্যে সেই জিনিসটাকে রেখে দেওয়া। তাতে কিন্তু অনেক দিন অবধি সেই জিনিসটা উইদাউট এনি প্রবলেম খুব সুন্দরভাবে থাকবে এবং লাইভ থাকবে। কোনো রকম কোনো নষ্ট হওয়ার ভয় থাকবে না, ভেঙে ফেটে যাওয়ার ভয় থাকবে না, বা কোনো কিছু অন্যরকম কিছু হওয়ার ভয় থাকবে না। এইবার আসি যে রুদ্রাক্ষ তো আমি ক্রয় করলাম, সেটা একটা বীজ হোক বা একটি মালা হোক, যেটাই হোক। এইবার রুদ্রাক্ষ মালা নিয়ে সঙ্গে আমি এই যে বাকি যে মালাগুলো বলেছিলাম সেই মালাগুলোর কিছু রেফারেন্স বলি, যে সেই মালাগুলোতে আমি রুদ্রাক্ষ মালা জপতে এনে জপ না করে আমি যদি বাকি যে মালাগুলোর কথা বললাম, স্ফটিকের মালা, পদ্মবীজের মালা, অন্যান্য যে মালাগুলো আছে সেই মালাগুলোতে যদি আমি জপ করি, তাহলে সেক্ষেত্রে শাস্ত্রে কি বলা রয়েছে? অঙ্গুলি দ্বারা গণনা করিয়া জপ করিলে 1 গুণ ফল। এই ক্ষেত্রে বলা হচ্ছে যেটা, যে আমরা খুব মানে স্বাভাবিকভাবে খুব বেসিক আমরা যখন জপ শুরু করি কোনো দেবদেবিতার কোনো গ্রহের মন্ত্র, যে কোনো বীজ মন্ত্র আমরা যখন জপ শুরু করি, ইভেন আমরা যখন গায়ত্রী মন্ত্রও জপ করি, সেই গায়ত্রী মন্ত্রের জপটা আমরা যখন করি আমরা কিন্তু করমালায় জপ করি। হাতের যে কর, সেই করমালায় আমরা জপ করি। তো সেই করমালায় জপ করার ফলাফল হচ্ছে মাত্র 1 গুণ। অঙ্গুলি পর্বে 8 গুণ, জীবপুত্রিকা মালায় 10 গুণ, শঙ্খমালায় 100 গুণ, প্রবালমালায় 1,000 গুণ, মণি ও রত্নমালায় অযুত গুণ, স্ফটিকমালায় অযুত গুণ, মুক্তমালায় 1,00,000 গুণ, পদ্মমালায় 10 লক্ষ গুণ, সুবর্ণ নির্মিত মালায় 1 কোটি গুণ, কুশ নির্মিত মালায় 100 কোটি গুণ এবং রুদ্রাক্ষ রচিত মালায় জপ করিলে অনন্ত ফল হয়। রুদ্রাক্ষ মালার ক্ষেত্রে কিন্তু আর কোনো মেজারমেন্ট থাকলো না, কোনো মাত্রা থাকলো না, অনন্ত ফল লাভ হয়। তো সেই ক্ষেত্রে আমি যখন শাস্ত্রের বিধানেই পাচ্ছি এই বিষয়টি, যে রুদ্রাক্ষ মালার শ্রেষ্ঠতা শুনলাম, জানলাম, এবং সেই মালায় জপ করলেও শুনলাম যে তাতে অনন্ত ফল লাভ হয়। তো খুব স্বাভাবিকভাবেই মানুষ, আমরা যখন মানে কোনো কিছু কিনতে যাই, আমরা সবসময় দেখি যে আমরা যাতে সব থেকে ভালো জিনিসটা কিনি, বা যে জিনিসটা কিনবো তার থেকে সব থেকে বেশি বেনিফিটটা যাতে আমরা পেতে পারি। তো সেই কারণে আজকে যখন আমরা এই জিনিসটা জানতে পারলাম, তাহলে আমাদের আর অন্য মালাগুলোর মধ্যে ঢুকে লাভ নেই। আমরা সরাসরি রুদ্রাক্ষ মালাই পছন্দ করব, বা কেনার চেষ্টা করব, বা কিনে এনে সেই জিনিসটাকে ব্যবহার করার চেষ্টা করব, সেটা ধারণের জন্য হোক বা আমার জপের কাজে হোক। এইবার আসি এই যে জপ নিয়ে যে কথাটা হলো, জপ বলতে আমরা কি বুঝি? খুব স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝে থাকি, মন্ত্রাক্ষরের বারবার আবৃত্তিকে জপ বলে। মন্ত্রাক্ষরের বারবার আবৃত্তিকে জপ বলে, অর্থাৎ জপ বলতে বোঝায় মন্ত্রের পুনঃ পুনঃ উচ্চারণ। বারবার যে আমরা মন্ত্রটা উচ্চারণ করে একবার বলে যাচ্ছি, সেইটাই হচ্ছে জপ। চলতি কথায় আমরা অনেক সময় একটা কথা বারবার বললে আমরা যেটা বলে থাকি, বারবার এমনভাবে বলে যাচ্ছে মনে হচ্ছে যেন তার নাম জপ করছে। তো সেই অর্থেই আর কি আসে কথাটা, যে একই মন্ত্র বা একই শব্দ বা বর্ণ যেটা আমরা বারবার উচ্চারণ করছি, সেটাই কিন্তু জপের পর্যায়ে পড়ে। কিন্তু উচ্চারণ যান্ত্রিকভাবে মন্ত্রবর্ণের উচ্চারণ মাত্র নয়, জপ কিন্তু যান্ত্রিকভাবে মন্ত্র উচ্চারণটা নয়। তাহলে কি? কারণ জপ মন্ত্রের অর্থভাবনাও বটে। আমি যখন জপ করছি, সেই মন্ত্র যে মন্ত্রটাকে আমি জপ করছি তার অর্থভাবনাও বটে, তার অর্থটাও কিন্তু তার মধ্যে নিহিত আছে। আর যদি আমি ওম এই মন্ত্রটাই জপ করি, তাহলে ওম বলার সময় অ উ ম এই তিনটে, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনজনকে আমি স্মরণ করছি আমি যখন ওম এই কথাটা বলছি, বা এই শব্দটি বা এই ইয়েটি উচ্চারণ করছি। তাহলে এই মন্ত্রটি যখন আমি জপ করছি, স্বাভাবিকভাবে সেই অর্থটি কিন্তু তার মধ্যে নিহিত রয়েছে। কাজেই মন্ত্রার্থ, মন্ত্র চৈতন্যাদি অবগত হয়ে শাস্ত্র নির্দিষ্ট উপায়ে মন্ত্র উচ্চারণ করলে তবেই তাকে জপ বলে। আমি আরেকবার রিপিট করছি, মন্ত্রার্থ
মন্ত্র চৈতন্যাদি অবগত হয়ে শাস্ত্র নির্দিষ্ট উপায়ে মন্ত্র উচ্চারণ করলে তাকেই জপ বলে। আমাদের অনেক সময় যে কোনো জায়গা থেকে আমরা বা যে কোনো গুরুর কাছ থেকে হোক, যে কোনো মন্দির বা সাধনালয় বা গুরুর কাছ থেকে হোক আমরা মন্ত্র পাই। দীক্ষিত যখন হই বা দীক্ষা মন্ত্র হোক বা ইষ্টমন্ত্র জপ করার জন্য তারা বলে, আমরা সেই মন্ত্রটি তার কাছ থেকে পাই এবং আমরা জপ করতে শুরু করি। এই মন্ত্রটি জপ করার সময় এই মন্ত্র জপের যে এফেক্টটা, এই এফেক্টটা কিন্তু তখনই পুরোপুরি আমরা পেতে পারি যখন সেই মন্ত্রটির মানেটা আমাদের কাছে পরিষ্কার হয়, নচেত সেই ফল কিন্তু পুরোপুরি আমাদের কাছে আসে না। কুলার্ণবতন্ত্রে জপের ব্যাখ্যায় বলা হয়েছে, জন্মান্তরে সহস্র কৃত পাপ নাশ করে এবং পরদেবতার প্রকাশ করে বলে জপকে জপ বলে। জন্মান্তরের শব্দের আদ্যাক্ষর অর্থাৎ জ এবং পরদেবতা শব্দের আদ্যাক্ষর অর্থাৎ প, এই নিয়ে জপ শব্দ গঠিত হয়েছে। গন্ধর্বতন্ত্র মতে তো সিদ্ধিকামী ব্যক্তি যদি আর কিছু না করে শুধু জপ করেন তাহলেই তার সিদ্ধি লাভ হবে। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখতে পাই কলিযুগের এই কথাটা প্রচলন হয়েছে যে কলিযুগে জপাত সিদ্ধি, অর্থাৎ সত্য ত্রেতা দাপর যুগে আমরা অনেক রকমের ধার্মিক ক্রিয়া অনুষ্ঠান অনেক কিছু করেছি, অনেক সাধনা ভজন প্রক্রিয়া পালন করেছি বা করতে হয়েছে বা আমরা দেখেছি হয়ে এসছে। কিন্তু কলিযুগে সিদ্ধি লাভ করার সবথেকে সহজ উপায় বা একমাত্র নির্দিষ্ট পথ হচ্ছে কিন্তু জপ। জপের প্রকারভেদ। জপের প্রকারভেদ বলছে জপের অনেক প্রকারভেদ আছে, তার মধ্যে বাহ্য ও আভ্যন্তর এই দুটি প্রধান। বাহ্য জপকে শাস্ত্রে বৈখরী জপ বলা হয়েছে, এটি প্রারম্ভিক ক্রিয়া। আভ্যন্তর জপ এর চেয়ে শ্রেষ্ঠ ও সূক্ষ্ম। আভ্যন্তর জপ সম্বন্ধে উপাধ্যায় গোপীনাথ কবিরাজ মহাশয় লিখেছেন, বাক্যের মধ্যভূমিতে যখন নাদের সঙ্গে মন্ত্র স্বাভাবিত ধ্বনিত হয়ে ওঠে তখন ওকে আন্তর বা আভ্যন্তর জপ বলে জানতে হবে। এ সম্পর্কে শাস্ত্রের নির্দেশ, ইন্দ্রিয়সমূহ সংযত করে আন্তর্নাদ উচ্চারণ করতে হবে, একেই বলে জপ। বাহ্য জপ জপ নয়। জপের অন্য তিন প্রকারভেদও আছে, যথা ব্যক্ত, অব্যক্ত ও সূক্ষ্ম। ব্যক্ত জপকে বলা হয় বাচিক, অব্যক্ত জপকে বলা হয় উপাংশু, আর সূক্ষ্ম জপকে বলা হয় মানস জপ। বাচিক জপটা কীরকম? বাচিক জপটা বাক্যের দ্বারা অর্থাৎ অন্যেও শুনতে পারে এই রূপ মন্ত্র উচ্চারণকে বলা হয় বাচিক জপ। যেমন আমরা খুব স্বাভাবিকভাবে দেখে আসি অনেক কিছু মন্ত্র উচ্চারণ হয়, আমাদের গায়ত্রী মন্ত্রই অনেক সময় এইভাবে উচ্চারণ করে আমরা শুনে থাকি, যে জোরে জোরে উচ্চারণ করে লোকে পড়ছে। তো সেই গায়ত্রী মন্ত্র জপটা কিন্তু সেই ক্ষেত্রে তখন বাচিক জপ হয়ে গেল। উপাংশু জপ দেবতাগত চিত্ত হয়ে জিহ্বা ও ওষ্ঠ কিঞ্চিত চালনা করে মন্ত্রকে কিঞ্চিত শ্রবণযোগ্য করে বারবার উচ্চারণ করাকে বলে উপাংশু জপ। উপাংশু জপ শুধু নিজের কর্ণগোচর হয়, অর্থাৎ এর আগেরটা আমি যখন বলছিলাম সেটা অনেকে শুনতে পাচ্ছিল, বেশ জোরে হচ্ছিল, বাচিক জপ আমাদের সাধারণ কথা বলার মতন শোনাচ্ছিল। উপাংশু জপটা এমনভাবে জপ করার সময় মন্ত্র উচ্চারণটা হয় যেটা শুধুমাত্র আমিই শুনতে পাবো, বাকি খুব কাছাকাছি কেউ থাকলেও তাদের কর্ণগোচর হবে না। আর মানস জপ হচ্ছে অর্থচিন্তার সঙ্গে সঙ্গে বর্ণ রূপ ও পদ্মাত্মক অক্ষর শ্রেণীর অর্থাৎ মন্ত্রের বারবার মনে মনে উচ্চারণকে বলে মানস জপ। মানস জপ নিজের কর্ণগোচরও হয় না, অর্থাৎ সেটা একদমই মনে মনে, সেটার কোনো শব্দই শোনা যায় না বা শব্দ তৈরিই হয় না, এই হচ্ছে মানস জপ। এইবার আমরা অনেক সময় অনেক জায়গায় রাস্তাঘাটে দেখে থাকি যে জপ মানুষ করছে, তাদের নিজস্ব মতামত থাকতেই পারে বা বিধি নিয়ম থাকতেই পারে, কিন্তু খুব ভালোভাবে ভেবে দেখবেন যে আমরা অনেক সময় ট্রেনে বাসে দেখি অনেককে তারা জব করতে করতে যাচ্ছেন,
পায়ে জুতো পরা, সিটে বসে রয়েছে, কথা বলছে জব করার সময়, তাদের অন্যান্য অঙ্গ সঞ্চালন তার মধ্যে চলছে, মানে কোনো রকম কোনো স্থিরতা বা সংযম নেই, এবং তার মধ্যে তারা জব করে যাচ্ছে। তো সেটা বাচিক হয়তো হয় না, কিন্তু মানসিকও নয়, এবং উপাংশু কিনা সেটা নিয়েও একটু সন্দেহ আছে। তো শ্রেষ্ঠতম জবটা যেখানে মানুষ জব, তাহলে আমাদের উচিত সেই মানুষ জবটার মধ্যেই নিহিত হওয়া, বা সেই জিনিসটাকেই ফলো করা আর কি, যার রেজাল্ট হচ্ছে সব থেকে বেশি। এবং সেই মানুষ জবটা করতে যাওয়া মানে, আজকে আমি যখন মানুষ জব করব বা মানসিকভাবে কোনো মন্ত্র জপ করছি, তখন সেক্ষেত্রে আমার বাচিক এবং উপাংশু যখন আমার নেই, সেখানে কিন্তু কোনো ইন্দ্রিয়ের সঙ্গে আমার সংযোগ থাকলো না, মানে মন ছাড়া। সেই মনে মনেই সেই জিনিসটা একমাত্র আমার চলতে থাকবে। ফলে একাগ্রতা এবং স্থিরতা এবং সংযম, এই তিনটে জিনিস যদি না সেখানে উপস্থিত হয়, সেক্ষেত্রে কিন্তু মানসিক জব করা বা মানস জব করাটা খুব সমস্যার কারণ। এবার আসি আর একটা বিষয়, সেটা হচ্ছে যে রুদ্রাক্ষ মালায় আমরা তৈরি করলাম ধারণের জন্যে এবং জপের জন্য, আমরা জপ শুরুও করলাম। এবার এই জপ করার সময় বা জপের আগে সেই মালায় ইষ্টমন্ত্র, ইষ্ট দেবীর আমরা প্রাণ প্রতিষ্ঠা করেছি। তো ফলে যখনই আমি মালাতে পুজো মানে জপ শুরু করব, সেই জপ শুরু করার আগে সেই মালাকে প্রণাম করা এবং তার কাছে সেই প্রার্থনাটা করতে হয় যে আমি জপ শুরু করছি এবং তুমি দেখো যাতে আমি এই জপে সিদ্ধি লাভ করি, এই মন্ত্র আমি তাতে জপ করতে চলেছি, এবং তুমি দেখো যেন আমার চতুর্বর্গ সিদ্ধি তাতে লাভ হয়। এবং সমানভাবে আমার মালাটা জপ শেষ হয়ে যাওয়ার পরে সেই দেবী বা দেবতা যার জপ আমি করলাম, তাকে সেই মালা মানে তাকে প্রণাম করে সেই মালা রাখার নিয়ম। এবং অবশ্যইভাবে, যেমন আমরা করমালায় জপ করলে সেই জপটা আমরা গুপ্তভাবে করি, কোনো কিছু আড়াল করে করি যাতে সেটা সর্বসমক্ষে না হয়, ঠিক সমানভাবেই আমি যখন মালা জপ করব, সেই মালা জপের ক্ষেত্রেও কিন্তু আমার সেই গোপনীয়তাটা বজায় রাখতে হবে। আমি সর্বসমক্ষে একটি মালা হাতে তুলে নিলাম এবং সেই মালাটাকে নিয়ে আমি জপ করতে শুরু করলাম, সেটা কিন্তু উচিত না। আর একটা বিষয় আসছে, সেক্ষেত্রে আমি আজকে খুব ডিটেলসে সেই প্রসঙ্গে যাব না, কিন্তু পরে হয়তো কোনো ভিডিওতে বলবো। সেটা হচ্ছে জপের ক্ষেত্রে অঙ্গুলি নিয়ম। আমি জপ যখন করব, সেই জপের সময় কিন্তু আমার অন্তত প্রধানভাবে এই তিনটে আঙুল, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি বা অঙ্গুষ্ঠ, তর্জনী এবং কনিষ্ঠা, এই তিনটে আঙুলকে আমাকে বাদ দিয়ে জপটি করার চেষ্টা করতে হবে। অনেকের ক্ষেত্রে অনেকে কনিষ্ঠাকে নিয়ে জপ করে। বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী, এই দুটো কিন্তু কোনো রকম কোনো জপে প্রযোজ্য হয় না বা জপের ক্ষেত্রে চলে না, মালা জপের ক্ষেত্রে। তো সেই বিষয়টি সাধারণভাবে আমি আজকে বললাম, সেইটুকু একটু কিন্তু খেয়াল রাখবেন যখন আপনারা মন্ত্র জপ করবেন কোনো মালা। এবার আসি যেটা নিয়ে কথা হচ্ছিল, যে এই যে মালাতে আমরা মন্ত্র জপ করি, মানে রুদ্রাক্ষ মালায় যদি আমি মন্ত্র জপ করি, এবার সেই মন্ত্র জপের ক্ষেত্রে সাধারণত আমরা যে রুদ্রাক্ষ মালাগুলো বাজারে পাই, অধিকাংশই তার হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ দিয়ে গঠিত। তো সেই পাঁচমুখী রুদ্রাক্ষের মালা হতে পারে। এবার আমি যদি মনে করি যে না, আমার দুমুখী রুদ্রাক্ষ দিয়ে আমি একটি মালা তৈরি করব, সেটাও হতে পারে। বিভিন্ন যে মুখীগুলো আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 করে যে মুখীর মালা আমার মানে রুদ্রাক্ষের মালা পাওয়া যায়, আমি সব রকম মালা দিয়েই কিন্তু রুদ্রাক্ষ মানে মালা তৈরি করতে পারি। তবে হ্যাঁ, একটা বিষয়, মানে জপের ক্ষেত্রে আমি বলছি, ধারণের ক্ষেত্রে অন্যান্য মুখও একটা মালার মধ্যে করা যেতে পারে, দিয়ে মালা তৈরি করা যেতে পারে। মানে আমি যেটা বলতে চাইছি, 2, 3, 4, 5, 6, 7 দিয়ে আমি একটা মালা তৈরি করতে পারি। কিন্তু যখন সেটা জপের জন্য প্রয়োগ হবে, তখন কিন্তু এক ধরনেরই রুদ্রাক্ষ তাতে প্রয়োগ করতে হবে। একটা 5মুখী, একটা 10মুখী, একটা 3মুখী, একটা 4মুখী, এরকমভাবে জপের মালা কিন্তু হয় না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, সেই যে বিডসগুলো আমি তাতে ইউজ করব, রুদ্রাক্ষর যে বীজগুলো আমি তাতে ব্যবহার করব, সেই রুদ্রাক্ষর বীজগুলো কিন্তু একই সাইজের হতে হবে, চেষ্টা করতে হবে সেই তার মালাতে যেন একই সমান সাইজের সেই বীজগুলো হয় যখন আমি রুদ্রাক্ষ মালাটি জপের ক্ষেত্রে ব্যবহার করছি। এবং তাতে মিশ্রিত মালা না হলেই ভালো। অর্থাৎ আমি রুদ্রাক্ষর মালাটি তৈরি করলাম জপের ক্ষেত্রে, এবং তাতে আমি স্ফটিক, তাতে আমি পদ্মবীজের মালা, তাতে পদ্মবীজ, তাতে আরও একটা অন্য কিছু হরিদ্রা ঘাটের মালা,
কুশগ্রন্থির মালা, আমি সব রকম কিছু একটা মিশিয়ে একটা খিচুড়ি তৈরি করলাম, এটা কিন্তু জপের ক্ষেত্রে প্রশস্ত নয়। আর ধারণেও তাতে যে খুব একটা বিশেষ ফল লাভ হয় বলে আমার জানা নেই। তো সুতরাং যখন মালা তৈরি করাবেন তখন একটু দেখে নেবেন যে সেই মালার যে বিডসগুলো সেগুলো যেন কাছাকাছি প্রায় একই রকম শেপের বা সাইজের হয়, শেপের থেকেও সাইজের হয়, তাহলে সেটা ভালো। এবং আরও আর একটা জিনিস বলার কথা এখানে, সেটা হচ্ছে যে আমরা অনেককেই দেখি বা আমরা নিজেরাও হয়তো ধারণ করে আছি এখন এতদিন ধরে রুদ্রাক্ষর মালা, সেই মালাটাতে, যে মালাটা আমি ধারণ করে আছি তাতে কিন্তু হয়তো অনেক সময় আমরা সেই এফেক্টটা পাই না যেটা পেতে পারতাম। ঠিক আছে, বা যে মালাটায় আমি রুদ্রাক্ষ মালায় আমি জপ করছি, সেই মালাতে ইষ্টদেবীর মন্ত্র তো আমি জপ করছি। এবার যদি সেটা সাপোজ পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা হয়, তাহলে আমি সেই রুদ্রাক্ষের পার্টিকুলার রুদ্রাক্ষ যত মুখী, সেই মুখীর বীজ মন্ত্রটা কি আমি তাতে জপ করছি? এইটা কিন্তু একটু ভাববার বিষয়। কারণ সেই বীজ মন্ত্রটা যদি আমি জপ করি, অর্থাৎ বীজ মন্ত্র মানে কি, আমি সেই মালাটার যে বীজ মন্ত্র মানে বীজটা, সেইটাকে যদি আমি বারবার উচ্চারণ করি, বারবার জপ করি, তাহলে কিন্তু সেটা লাইভ হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আজকে আমরা যখন কোনো কবজের কথা বলি, কোনো দেবতার বীজ মন্ত্রের কথা বলি, বা গ্রহের বীজ মন্ত্রের কথা বলি, এগুলো সবেরই কিন্তু একটা বীজ মন্ত্র আছে। তো অনেক সময় দেখা যায় যে এই কোনো জেমস্টোন বা কোনো পাথর পড়ার থেকে সেই গ্রহের বীজমন্ত্র জপে অনেক গুণ ফল পাওয়া যায়। অনেকের হয়তো সেই সামর্থ্য হয় না যে তারা গিয়ে দোকান থেকে দামি দামি পাথর কিনে পড়তে পারে বা পড়বে। সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই গ্রহের বা সেই দেবতার যদি বীজমন্ত্র জানা থাকে, সেই বীজমন্ত্র সঠিকভাবে যদি তারা জপ করতে পারে, তাহলে কিন্তু অনেক গুণ ফল পাওয়া যায়। তো আজকে আমি প্রত্যেক মুখের এক থেকে আমার 14মুখী অবধি যে কটি রুদ্রাক্ষ হয়, সেই তার বীজ মন্ত্রগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মন্ত্রগুলো আপনারা এর মধ্যে থেকে একটা যদি সিঙ্গেল বিডও পড়েন, তাহলে সেই সিঙ্গেল রুদ্রাক্ষর জন্যও জপ করতে পারেন। এবং যদি রুদ্রাক্ষ মালা সেই পার্টিকুলার 5মুখী হোক বা 6মুখী হোক বা 3মুখী হোক, যেটারই দিয়ে আপনি তৈরি করবেন, সেই রুদ্রাক্ষর মালার জন্যও কিন্তু এই বীজ মন্ত্রটা আপনার প্রয়োগ করলে সেই মালার এফেক্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। প্রয়োগ করে দেখতে পারেন। প্রথমে আসি তাহলে একমুখীর জন্যে। একমুখীর জন্যে মন্ত্র হচ্ছে ওম রিম নম। ওম রিম নম। দুমুখীর জন্যে হচ্ছে ওম নমঃ। ওম নমঃ। তিনমুখীর জন্যে হচ্ছে ওম ক্লিং নম। ওম ক্লিং নম। চারমুখী বা চতুর্মুখীর জন্যে হচ্ছে ওম রিম নম। ওম রিং নম। পঞ্চমুখী রুদ্রাক্ষের জন্য একই, ওম রিম নম। ছমুখীর জন্য হচ্ছে ওম রিম হুম নম। ওম রিম হুম নম। সাতমুখীর জন্য হচ্ছে ওম হুম নম। ওম হুম নম। আটমুখীর জন্য হচ্ছে ওম হুম নম। নমুখীর জন্য হচ্ছে ওম রিম হুম নম। ওম রিম হুম নম। দশমুখীর জন্য হচ্ছে ওম রিং নম। ওম রিং নম। 11মুখীর জন্য হচ্ছে ওম রিং হুম নম। ওম রিং হুম নম। 12মুখীর জন্য হচ্ছে ওম ক্রৌং খোং রোং নমঃ। ওম ক্রৌং খোং রোং নমঃ। 13মুখীর জন্য হচ্ছে ওম রিং নম। আর 14মুখীর জন্য হচ্ছে ওম নমঃ। তাহলে এই হলো 1 থেকে 14মুখীর বীজ মন্ত্র। এই বীজ মন্ত্রগুলো কিন্তু আমরা অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রুদ্রাক্ষ কিনি বটে, পড়েও নিই, তাকে শোধনও করি, কিন্তু এই বীজ মন্ত্রগুলো কিন্তু জপ করি না। যার ফলে সেটি একটি সময়ের পরে গিয়ে প্রায় নিষ্ক্রিয় হয়ে যায়, ওই পড়ে থাকাটাই সার হয়। তো এই বীজ মন্ত্রগুলো অনবরত করে যাওয়ার পরে, মানে উচ্চারণ করে যাওয়া বা জপ করে গেলে যে ফলটা হয়, সেই জিনিসটা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকে, লাইভ থাকে। এবং এর পাশাপাশি একটা জিনিস বলি, এই যে বীজ মন্ত্রগুলো যেগুলো আমি বললাম, এগুলো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় একটু তারতম্য পাওয়া যায়। আপনারা যদি পান সেগুলোও ফলো করতে পারেন। খুব সিম্পল, খুব বেসিক হচ্ছে এগুলো। যদি কোনোটাই আপনাদের মানে কোনোটাই যদি আপনাদের না জানা থাকে বা কোনো সংশয় থাকে, তাহলে সব থেকে বেসিক যে মন্ত্রটা সেটা হচ্ছে ওম নমঃ শিবায়।
এই ওম নমঃ শিবায়টাই আপনারা প্রত্যেকটা রুদ্রাক্ষর ক্ষেত্রে বীজ মন্ত্র হিসেবে জপ করতে পারেন, তাতেও কিন্তু ফল কিছু হয়তো কম হবে না, কিন্তু জপটা খুব জরুরি। আমি রুদ্রাক্ষ একটা বীজেরই কিনি বা রুদ্রাক্ষ মালাই কিনি, সেটা ধারণের জন্য হোক, সেটা জপ জপ বা পুজোর জন্য হোক, তার পূর্ণ ফল প্রাপ্তির জন্যে এই জপ, বীজ মন্ত্র জপটি কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস। তো আজকে এই অবধি, পরবর্তীতে আরও অনেক আলোচনা চলতে থাকবে।